মানে ফাইন্ড ওয়ার্ক পেজটাতে আমাদের কোন জব দেখাবে সেটা হচ্ছে আমরা আমাদের আপওয়ার্ক প্রোফাইলটা যেভাবে গুছিয়েছি, যে স্কিল দিয়ে গুছিয়েছি, যে স্কিলগুলো আমি আমার প্রিফার্ড স্কিলে দিয়েছি, ওই স্কিল রিলেটেডই কিন্তু জবগুলো আমার ফাইন্ড ওয়ার্ক পেজে বেস্ট ম্যাচে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট ম্যাচ। মোস্ট রিসেন্ট বলতে মোস্ট রিসেন্ট হচ্ছে লাস্ট যে জবগুলো পোস্ট হয়েছে, সেটা গ্রাফিক ডিজাইন হইতে পারে, সেটা অন্য যে কোনো সেক্টরে হইতে পারে, বাট বেস্ট ম্যাচে থাকবে হচ্ছে আপনার প্রোফাইল আপনার স্কিলের সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে এরকম জব। ঠিক আছে, তাহলে সবসময় আমরা চেষ্টা করব যে আমাদের স্কিলের সাথে যেটা অলমোস্ট 90% অ্যাভাব মিলে যায়, সেটাই আমরা চেষ্টা করব যে ওই জবগুলোতেই অ্যাপ্লাই করতে। এটার কারণ আছে, কারণটা আমি একটু বলি পরে। সো দেখেন, এই জবটাতে আসলে আমরা অ্যাপ্লাই করব না। দেখেন, ক্লায়েন্টের কোনো রেটিংসই নাই। ঠিক আছে, সো এই ক্লায়েন্টটা আমি অ্যাপ্লাই করবই না। এরপরে আসেন, এটারও কোনো রেটিংস নাই, জিরো স্পেন্ড, মানে এখন পর্যন্ত সে আপওয়ার্কে কাউকে সম্ভবত হায়ারই করে নেই। ঠিক আছে, সো আমি এই রিস্ক নিব না। আমি কিভাবে অ্যাপ্লাই করব শুনেন। ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হচ্ছে, বাংলাদেশের 1 ওভারে রান দরকার কত বলবো বলেন? 6 বলে রান দরকার। যদি 20 রান দরকার হয়, এটা কি পসিবল নাকি পসিবল না বাংলাদেশের জন্য বলেন? পসিবল না, 3 রানে পসিবল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এখন ধরে নিব যে এটা পসিবল, এটা পসিবল। তাহলে আমাদের জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে কিভাবে? আমরা এমনভাবে অ্যাপ্লাই করব যে আমাদের যেহেতু 6 বলে কয় রান দরকার বলেন? 20 রান। 20 রান। তাহলে পার বলে কয় রান হচ্ছে আমার? 3 রান করে 318। যদি আমি 3-এর ওপরে থাকি তাহলে আমার কোনো রিস্ক নাই। ঠিক আছে, তাহলে আমরা যারা আপওয়ার্কে নতুন, আমাদের কানেক্টের ব্যারিয়ার্স আছে নাকি নাই? আমরা কি ধরেন মানে মাসে 20,000 টাকার কানেক্ট কিনতে পারবো এরকম? এরকম তো না, এরকম না। আমরা কি করব, মিনিমাম ইনভেস্টমেন্টে কিভাবে একটা প্রথম জব, যারা একেবারে ধরেন আপওয়ার্কে আমাদের এখন পর্যন্ত কারো জব নাই, তাদের কথা বলতেছি, যে একেবারে মিনিমাম ইনভেস্টমেন্টে আমাদের ফার্স্ট জবটা কিভাবে আমার প্রোফাইলে ল্যান্ড করানো যায় সেটা চেষ্টা করতে হবে নাকি? তার মানে ওই 6 বলে 20 রানের মতোই, অনেকটা অনেকটা এরকম না? তাহলে আমার কি কানেক্ট খরচ করতে হবে কি খুব ভেবে চিন্তে না? তাহলে ধরেন এই যে রিপোর্টিং এন্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্পেশালিস্ট, আমি যদি এই জবটা ওপেন করি, দেখেন মানে একটু আমরা দেখে নিব। দেখেন ক্লায়েন্টের হায়ারিং রেট কত? 0। সে মেম্বারই আপওয়ার্কে 26 অক্টোবর থেকে। হ্যাঁ, এইটা হইতে পারে আপনার জন্য পোটেনশিয়াল ক্লায়েন্ট, হইতে পারে, কিন্তু এই রিস্ক কি আপনি নতুন হয়ে নেবেন? নেওয়া দরকার আছে কোনো? অনেক সময় নতুন ক্লায়েন্টরাও পোটেনশিয়াল হয়, ওরা অনেক কিছু বোঝে না, ওদের কাছ থেকে বাজেট বেশি নিয়ে, মানে বেশি বলবো না, মানে পারফেক্ট বাজেটে কাজ বের করে নিয়ে আসা খুব ইজি, বাট এই রিস্কটা আমরা নিব না। কেন নিব না? অনেক সময় এই জবগুলো বেশিরভাগই ফেক হয়, বেশিরভাগই ফেক হয়, এই জন্য এই রিস্কগুলো আমরা নতুনরা নিব না। তাহলে আসেন এইটা দেখেন, উনি মিয়া ভালো, দেখেন $10,000 খরচ করছে এখন পর্যন্ত। ইউকের ক্লায়েন্ট, বুককিপিং নিডেড, প্রফিসিয়েন্ট ইন 0, মানে ইউকেরা বেশিরভাগই 0 ইউজ করে, ইউকে কানাডাতে 0 ইউজ করে। সো এই জবটা আমি ওপেন করলাম, কিন্তু এই জবে দেখেন এখন 15 থেকে 20 জন অ্যাপ্লাই করে ফেলছে। ঠিক আছে, আমার অ্যাপ্লাই করতে হবে নর্মালি কতজনের মধ্যে? হায়েস্ট 5 থেকে 10, এর বেশি আমি প্রথম পর্যায়ে যাব না। আমি যদি ওই জব রিলেটেড, ওই স্কিল রিলেটেড একেবারে মনে করেন যে ওভার কনফিডেন্ট হই, তাছাড়া আমি 10-এর ওপরে অ্যাপ্লাই করে গেলে আর অ্যাপ্লাই করব না। আর তখন যদি 10-এর ওপর আমি অ্যাপ্লাই করি, তখন অবশ্যই আমাকে এই 20 কানেক্ট খরচ করে যে আমি অ্যাপ্লাইটা করব, আমাকে অবশ্যই কিছু কানেক্ট এক্সট্রা দিয়ে বুস্ট করে আমি প্রপোজালটা সাবমিট করব, যদি আমি ওভার কনফিডেন্ট হই যে হ্যাঁ এই জবটা
পারফেক্ট ফর মি, এই জবটা আমি অবশ্যই পাওয়ার পসিবিলিটি মানে পাওয়ার চান্সেস আমার আছে, তখন আমি এটা করব। বাট যখন আমি ইন জেনারেলি অ্যাপ্লাই করতেছি, খুব বেছে বেছে অ্যাপ্লাই করতেছি, আমার 6 বলে 20 রান দরকার, তখন আমি এগুলোতে অ্যাপ্লাই করব না। কারণ অলরেডি 15-20 জন এখানে অ্যাপ্লাই করে ফেলছে, হয়তো ক্লায়েন্ট কারো না কারোর সাথে কথা অলরেডি বলতেছে, তাহলে এই রিস্ক আমি নিব? বলেন, নেওয়া উচিত? জি না। জি না। তাহলে আমার অ্যাপ্লাই করতে হবে একটা জব পোস্ট হওয়ার উইদিন 5 থেকে 10 মিনিটস, আর 5 থেকে 10 জন যখন অ্যাপ্লাই করছে তার মধ্যে আপনি তখন এখানে দেখবেন 5 to 10, ঠিক আছে? তখন সো আমরা তো আসলে এখন ওরকম জব পাবো না খুঁজলে, এখন মাত্র হচ্ছে 9টা, মানে রাত 9টার একটু উপরে। সো আর একটু রাত ভারী হইলে জব পোস্টগুলো বেশি আসা শুরু করবে। তো ক্লায়েন্টের একটা রিভিউ আছে এখানে, সেটা 5 রেটিংস দিচ্ছে, রিভিউটা আমরা একটু দেখবো। দেখেন অলরেডি, দেখেন আমি যেটা বলছিলাম, অলরেডি কারো না কারোর সাথে সে কী হয়েছে, কনভারসেশন করতেছে। সো এই জবে আমার অ্যাপ্লাই করার রিস্ক নেওয়া মোটেও ঠিক হবে না। সো এই জবে আমি অ্যাপ্লাই করবোই না। ইন্টারভিউইং যখনই দেখবেন তখন আর ওই জবে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। আর যখন দেখবেন যে ক্লায়েন্ট ইনভাইট সেন্ড করছে আনলিমিটেড, 10 থেকে 15 জন, 5 থেকে 7 জন ইনভাইট সেন্ড করে ফেলছে, ওই ক্লায়েন্টের ভাই আমার অ্যাপ্লাই করার দরকার নাই, সে মানে ওর মধ্যে থেকে একজন কাউকে বেছে নেবে, ঠিক আছে? কারণ ইনভাইটেশন কাকে পাঠায়? ইনভাইটেশন পাঠায় হচ্ছে আপনার ক্লায়েন্ট এখানে সার্চ করে, এখানে এখানে ট্যালেন্ট দিয়ে এখানে সার্চ করে। কি সার্চ করে? ধরেন কুইক বুকস ক্লিন আপ, সে কুইক বুকস ক্লিন আপ নিয়ে একজনকে হায়ার করতে চাচ্ছে, সে কী করবে? কুইক বুকস ক্লিন আপ দিয়ে এখানে সার্চ দিবে ট্যালেন্টে, যে সার্চ দেওয়ার পর যাদের দেখবে রেটিংস ভালো, যারা ভালো কাজ করতেছে, যার প্রোফাইলটা তার ভালো লাগবে, তাকে সে ইনভাইটেশন পাঠাবে। ক্লিয়ার? যেমন দেখেন $300 বেশি আর্ন করছে, 100% জব সাকসেস। আমি যেটা দিয়ে সার্চ করছি, মানে যেই কাজটা দিয়ে সার্চ করছি, সে অলরেডি 2টা কাজ ডান করে ফেলছে। এরপরে মানে সোজা কথা, সে এই ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড, ফোর্থ পেজ ঘুরে যাদেরকে ভালো লাগবে তাদেরকে সে ইনভাইটেশন পাঠাবে। তাহলে তাদের মধ্যে থেকে হায়ারিং করার চান্স কি অনেক বেশি না? বলেন, বেশি? জি। তাহলে আমি ওই জবগুলোতে অ্যাপ্লাই করব না। এই জবটাই আমরা ওপেন করে এই জবটার ডিটেলসটা দেখে এই জবে অ্যাপ্লাই কিভাবে করব ওইটা আমি দেখবো। দেখেন খুবই শর্টলি দিছে, কি লিখছে দেখেন, আই নিড সামওয়ান ফর 2 থেকে 4 আওয়ার্স এ উইক টু ম্যানেজ আওয়ার বুকিং, মানে সে প্রত্যেক উইকে 2 থেকে 4 ঘন্টা করে তাকে দিয়ে কাজ করাবে। দেন নিড টু ভেরি কম্পিটেন্ট ইন জিরো, স্পিক অ্যান্ড রাইট ভেরি গুড ইন ইংলিশ, শো ইনিশিয়েটিভ, এনজয়স প্ল্যানিং অ্যান্ড কমপ্লিটিং টাস্ক। মানে সে খুবই ক্লিন একজন পার্সন চাচ্ছে, যে ইংলিশে রাইট, স্পিক এবং জেরোতে কম্পিটেন্ট, ঠিক আছে? ক্লিন একটা জব সার্কুলার। সো আপনি এটাতে কিভাবে লিখবেন? আপনি কি করবেন, আর সবসময় হায়ারিং রেটটা দেখবেন 80%, 70%-এর উপরে না হইলে প্রথম দিকে অ্যাপ্লাই করার একেবারেই দরকার নাই, ঠিক আছে? আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই যে দেখেন এখানে কিছু কোশ্চেন আছে, এই জবগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেগুলা থেকে আপনার জব পাওয়ার চান্সেস বেশি। দেখবেন যে অনেক বড় হচ্ছে জব রিকোয়ারমেন্ট, মানে এই যে সামারিটা যে আমরা দেখতেছি এটা 2 লাইনের, দেখবেন অনেক বড়, এই পুরো পেজ ভরে আছে। এত বড় জব রিকোয়ারমেন্ট দেখলে নর্মালি ফ্রিল্যান্সাররা এড়ায় যায়। তারপর যখনই দেখে যে অনেকগুলো কোশ্চেন আস্ক করছে, তখনই সে ভয় পেয়ে যায়, ঠিক আছে? এই জবগুলোতে নর্মালি মিড লেভেলের ফ্রিল্যান্সাররা কম অ্যাপ্লাই করে, বা নতুন, একেবারেই নতুন যারা, তারা কম অ্যাপ্লাই করে। সো ওই জবগুলোতে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, যাদের হায়ারিং রেট ভালো, যারা ভালো স্পেন্ড করছে অলরেডি, যাদের অ্যাভারেজ আওয়ারলি রেট ভালো, যাদের হচ্ছে আপনার পেমেন্ট মেথড অবশ্যই ভেরিফাইড, ঠিক আছে? এবং নিচে দেখবো যে হচ্ছে ক্লায়েন্টের রিভিউ রেটিংসটা ভালো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা তো বুঝতে পারছি। তাহলে এই জবটাতে কিন্তু অ্যাপ্লাই করা যায়, বাট এখন যে অবস্থায় আছে এই অবস্থা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতাম না আমি, ঠিক আছে? তো এই জবটা অ্যাপ্লাই করে জাস্ট আমরা দেখবো যে দেখেন কীভাবে আমরা অ্যাপ্লাই করি। তো এই লাইনটা আমি কপি করে আমি চ্যাট জিপিটিতে
এবং চ্যাট জিপিটিতে যে প্রম্পটটা আমরা লিখবো এটা সব সময় আমার নোটে বা গুগল শিট বলেন, গুগল ডক্স বলেন, একেবারে সামনে থাকতে হবে, যেটা আপনার পিসিতে সবসময় ওপেন থাকে আপওয়ার্কে যখন অ্যাপ্লাই করতে বসবেন। ঠিক আছে? কারণ ভাই আপনার তো অ্যাপ্লাই করতে হবে উইদিন 5 মিনিটস। আপনার কি একটা অ্যাপ্লাই করলে 10 থেকে 15 মিনিটস নেওয়ার কোনো চান্সেস আছে? কারণ 10 টু 15 মিনিটস আপনি যখনই নেবেন দেখবেন 20 জন অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন তো অ্যাপ্লাই করার চান্সই নাই, তাহলে আমার সুযোগ নাই। তাহলে আমার উইদিন 5 মিনিটস যদি আমরা কিছু করতে চাই, আমার জবটা ল্যান্ড করাতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার রেডি থাকতে হবে সব কিছুর জন্য। সো এটাকে কপি করলাম চ্যাট জিপিটি থেকে, আমি বলবো কন্ট্রোল পেস্ট দিলাম, দেওয়ার পর এটারে ইনভার্টেড কম। আমি কিন্তু একটু স্লো দেখাচ্ছি, আমি যদি অ্যাপ্লাই মানে আমি যত দ্রুত অ্যাপ্লাই করি ও অত দ্রুত দেখাইলে আসলে আপনারা অনেকেই ক্যাচ করতে পারবেন না, এজন্য আমি একটু স্লোভাবে দেখাচ্ছি, কিন্তু আপনাদের কাজ করতে হবে ফার্স্ট। ঠিক আছে? সেটা লেখার পরে ভাই আমি ইংলিশ ভালো জানি না, মানে যে অ্যাপ্লাই করতেছে তার কথা বলতেছি, ধরেন আমরা ইংলিশ ভালো জানি না, চ্যাট জিপিটিরে আমার একটা ইংলিশ চিন্তা করে লিখতে সময় লাগবে না? লাগবে কি না? জি আপু। জি জি লাগবে। অবশ্যই। তাইলে ভাই আমি বাংলিশ জানি, আমি তো মেসেঞ্জারে চ্যাট করা জানি, হোয়াটসঅ্যাপে সারাদিনই বন্ধু বান্ধবীর সাথে চ্যাট করি, সো আমি বাংলিশ লিখব। বলবো যে এই জবটা কেয়ারফুলি পড়ো অ্যান্ড আমার জন্য ক্লায়েন্ট ফ্রেন্ডলি। দেখেন আমি এখানে অনেকগুলা ইউজ করব, ক্লায়েন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ন্যাচারাল টোনে একটা আপওয়ার্ক জব প্রপোজাল লিখো। আমি প্রোমটা কি লিখলাম একটু খেয়াল করার চেষ্টা করেন, কারণ দেখেন এই জবটা কেয়ারফুলি পড়ো অ্যান্ড আমার জন্য ক্লায়েন্ট ফ্রেন্ডলি, হিউম্যানাইজ অ্যান্ড ন্যাচারাল টোনে একটা আপওয়ার্ক জব প্রপোজাল লিখো, যেন ক্লায়েন্ট যা খুঁজতেছে ওইটা আমি তাকে খুব সুন্দর করে বোঝাতে পারি। দেখেন ও আগে কি দেয়। এত বড় আমি নিব না, ঠিক আছে? এত বড় আমি নিব না। দেখেন ও আমি নিগার সুলতানা আমি কি সেগুলো কিন্তু বলি নাই, আমার চ্যাট হিস্ট্রি থেকে ও অটোমেটিক নিয়ে নিছে, কারণ আমি যেভাবে অ্যাপ্লাই করি ওই টোনটা ধরে ফেলছে। হ্যাঁ, সো এত কিছু কিন্তু বলি নাই। ক্লায়েন্টের জব ডেসক্রিপশন 3 লাইনের, আমি এত লাইন যদি এতগুলা লিখা যদি আমি ক্লায়েন্টকে পড়াইতে চাই, ক্লায়েন্ট কিন্তু রাগ করতে পারে, আমার জব প্রপোজালটা না পড়তে পারে। এটা হইতে পারে না? বলেন। জি আপু। আমি জি এখন দেখেন কি করব, তুমি একটু শর্ট ভার্সনে লিখো, বিকজ ক্লায়েন্ট খুবই শর্ট টোনে কাউকে খুঁজছে। দেখেন এটা মোটামুটি ঠিক আছে, আমি এখানে আরও করব, মানে আমি আরও সাইজ করব। সো এখান থেকে আমি নেব, এখান থেকে আমি নিগার সুলতানা পর্যন্ত, আচ্ছা সবই নিব। অ্যাপ্লাই নাও। আচ্ছা এটাতে 20 কানেক্টসের মতো লাগবে আমার। হ্যাঁ,
দেখেন, এটা নিয়ে কথা বলবো একটু পরে, স্কিলস নিয়ে কথা বলবো আগে। দেখেন, আমি কিন্তু আমার জব প্রপোজালটা অলমোস্ট রেডি। দেখেন, ক্লায়েন্ট যে জব পোস্টটা করেছে সেখানে সে কী কী স্কিলস চাইছে, বুককিপিং, ব্যাংক রিকনসিলিয়েশন, ডেটা এন্ট্রি, ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস পেয়েবল। আমার স্কিল এবং ক্লায়েন্ট যে স্কিলটা ম্যান্ডেটরি দিয়েছে সেই স্কিল 90% অ্যাবাভ সেম থাকতে হবে। এইটা যদি ধরেন ক্লায়েন্টের সাথে, ধরেন এখানে কয়টা স্কিল দিয়েছে, 5টা, আমার যদি মিনিমাম 4টা আমার স্কিল আমার প্রোফাইলে অ্যাড করা না থাকে, তাহলে এই জব প্রপোজালটা দিয়ে কিন্তু আসলে আমার কোনো লাভ হবে না। কারণ কি, ক্লায়েন্টের জব যে আপনি প্রপোজাল লেটারে লিখবেন, অ্যাপ্লাইটা করবেন, এটা একদম নিচের দিকে থাকবে। যাদের স্কিলের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করবে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্লায়েন্টের কাছে সবার আগে থাকবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই যে স্কিল অ্যান্ড এক্সপার্টাইজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো 5টার মধ্যে যদি আমি 90% অ্যাবাভ ধরতে চাই বা 80% অ্যাবাভ ধরতে চাই, মিনিমাম 4টা তো আমার প্রোফাইলে থাকতে হবে। ঠিক আছে? এটার জন্য একটা টিপস হইল, ধরেন আপনার এখানে 5টা আছে, মানে আপনার এখানে 5টা স্কিল ক্লায়েন্ট দিয়েছে, আপনার প্রোফাইলের সাথে 3টা ম্যাচ করছে, আপনি খুব দ্রুত আপনার প্রোফাইলে যে আপনার অন্য একটা কম গুরুত্বপূর্ণ স্কিল রিমুভ করে এই 2টা ঢুকাই দিবেন, 2টা বাদ দিয়ে 2টা ঢুকাই দিবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। ব্যাটা সামনে না এসে যাবে বই। ঠিক আছে? এটা হচ্ছে মানে একটা টিপস আর কি। তো তারপরে আসেন, ধরেন আমার প্রোফাইলের রেট হচ্ছে কত, দেখেন, ইয়োর প্রোফাইল রেট 12, ক্লায়েন্টের বাজেট কত, 15 থেকে 20। এখন নর্মাল একটা এক্সাম্পল আমি সব জায়গায় যেটা বলি, ভাই আমি একটা ধরেন কি বানাবো, সোফা বানাবো। এখন আমার এক ফ্রেন্ড সোফা বানাইছে ধরেন 2 লাখ টাকা দিয়ে, কথার কথা বলতেছি। এখন আমি ছবি নিছি সোফাটার, ছবি নেওয়ার পরে আমি ফার্নিচারের দোকানে গেছি, যাওয়ার পরে দেখাইছি, দেখানোর পরে বলতেছি যে ভাই এই সোফাটা আমার লাগবে, এটা বানাইতে কেমন খরচ হবে। সো সে আমারে বলতেছে যে 60,000 টাকা হলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি আর একটা ফার্নিচারের দোকানে গেছি, যাওয়ার পরে বলছি যে ভাই এটা কেমন খরচ হইতে পারে, এই ছবিটা দেখে আমার এই ছবিটা লাগবে। সো সে বলতেছে যে আপা 1,80,000 টাকা হইলে আপনার মোটামুটি কাভার করা যাবে, কিছু কম বেশি হইতে পারে। আমি আর একটা দোকানে গেছি, আর একটা দোকানে যাওয়ার পর বলতেছে আপা মোটামুটি 2-এর উপরে লাগবে, মানে 2 বা 2-এর উপরে গেলে মোটামুটি আপনি এরকম একটা কোয়ালিটিফুল জিনিস পেয়ে যাবেন। তা এখন আমি 3টা দোকানের ডিসকাশন কি আমি এখন সামারাইজ করব না? বলেন, আমি সামারাইজ কি করব? যে আমার ফ্রেন্ড সোফা বানাইছে 2 লাখ টাকা দিয়ে, আমার যদি ওর বাজেট শোনার পরে মানে 2 লাখ টাকা সামর্থ্য যদি না থাকতো, তাইলে কিন্তু আমি দোকানে যা বলতাম না যে ভাই আমার এই সোফাটাই দরকার, বলতাম? আমি কি বলতাম? তাহলে আমি বলতাম যে এই সোফাটা আমার লাগবে, আমার বাজেট এত, এটা বলতাম, তাই বলতাম না? নিশ্চয়ই আমার ওই 2 লাখ টাকা বাজেট আছে জন্য কিন্তু আমি তাকে কোনো বাজেট দিই নাই। এখন আমি চিন্তা করব যে এই সোফাটার দাম 2 লাখ টাকা, সে আমার 60,000 টাকায় কি দিবে, সন্দেহ লাগতেছে। আচ্ছা, আর একটা দোকানদার বললো 1,80,000 টাকা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ওনার সাথে কথা বলা যায়। আর যে বলছে ধরেন তার এরকম হইতে পারে, তার বাল্ক কোয়ান্টিটি যায়, তার খরচ একটু কম হইতে পারে, আর সে একটু কাঠে কম বেশি করবে, এরকম হতেই পারে। তো এই যে একটা ডিসকাশন, তাহলে ক্লায়েন্টের যেই বাজেট, এই বাজেটের চেয়ে কখনো কমেও আমরা অ্যাপ্লাই করব না, বেশিতেও অ্যাপ্লাই করব না। আমরা কি পারফেক্ট এক্সাম্পলটা বুঝছি? ভাই তার বাজেট 15, আপনি কেন তারে $5 $10 কাজ করে দিবেন? সে তো আপনারা চায় না, সে চায় 15 থেকে 20। আপনি হয় 15 দিবেন, না হয় 18 দিবেন, না হয় 16 দিবেন, না হয় 17 দিবেন, না হয় 20 দিবেন। আমার প্রোফাইলের যদি রেটিংস ভালো থাকে আমি 20 দিব বা 16-17 দিতে পারি, কিন্তু 15-র নিচে 20-এর উপরে দিব না। অনেকেই এই বোকামিটা করে থাকে, 15-এর নিচে দেয়, আবার অনেকে $30-35 দিয়েও দেয়। এটা যারা ফ্রিল্যান্সার প্লাস প্যাকেজ ইউজ করবেন, এই যে দেখেন, এই যে রিঅ্যাক্টিভের ফ্রিল্যান্সার প্লাস আমার এখন অফ করা আছে, এটা নিলে দেখা যায় যে অ্যাভারেজ কত আওয়ারে সে হচ্ছে অ্যাপ্লাই করছে, এটা দেখা যায় তখন।
তো আলটিমেটলি আমি হচ্ছে এখানে দিব হচ্ছে ধরেন মিনিমামটাই দিব, 15 দিলাম। দেওয়ার পরে যে আপওয়ার্কের ফিটা 10% কেটে নিবে, এরপর যা পাবো তাই দেখাচ্ছে এখানে। সো এখানে দুইটা কোশ্চেন সবসময়ই থাকবে, সিলেক্ট ফ্রিকোয়েন্সি, মানে আপনি কখনো এই রেটটা ইনক্রিজ করতে চাই কিনা, মানে আমি ধরেন যদি 1-2 বছর কাজ করি তাহলে আমি এই রেটটা ইনক্রিজ করতে চাই। আমি নর্মালি এটা নেভার দিয়ে দিই, কখনো আমি এটা দিই না। যদি কখনো ক্লায়েন্টের সাথে 2-3 বছরের বেশি কাজ করি, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে আমি ওটা ইনক্রিজ করার প্রয়োজন হলে ওটা ইনক্রিজ করে নিই, কিন্তু এখানে কখনো আমি এটা দিই না, কারণ আমার মনে হয় না যে আমার এখন ওইটা সময় আসছে। আমি এটা দিব টপ রেট প্লাস হইলে। কথা বুঝতে পারছি? সো এটা জি ম্যাম। নর্মালি নেভার দেয়, নেভার দিলে এখানে আর অন্য কোনো অপশন আসবে না। হ্যাঁ, এই যে এখানে যে আবার পার্সেন্টেজের অপশন আছে, যে তুমি যে 3 মাস পর বাড়াইতে চাও কত পার্সেন্ট বাড়াবা, এই অপশনটা নেভার দিলে আর আসবে না। সো এখন আসেন কাভার লেটার লেখার। হ্যাঁ, এই কাভার লেটার দিয়ে আপনারা এই জবটা সাবমিট করতে পারবেন না, কারণ এখানে আমরা জবের এখানে দেখছিলাম যে বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোর আনসার আমাকে দিতে হবে, আদারওয়াইজ এই জব অ্যাপ্লাই করলে ও খুলেও দেখবে না। ঠিক আছে? আবার দেখবেন কিছু কিছু জবের মধ্যে ধরেন, আচ্ছা একটু ডুপ্লিকেট করি, এই কথাটা এখানে বলেই নেই। আচ্ছা, কেউ আবার মিটিং লিঙ্কে জয়েন করার রিকোয়েস্ট দিচ্ছে কি না বুঝতে পারছি না। না, কেউ নাই। একটা জিনিস বলে নিই, কারণ একটা বড় ধরনের জব পোস্টগুলো একটু বের করলে সুবিধা হতো আমাদের জন্য। সেটা না, এটা হতে পারে, এটাও না। আচ্ছা, এটা একটু একটু ডেসক্রিপশনটা একটু বড় আছে, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এটাই দেখি। আচ্ছা, অনেক সময় এর চেয়ে অনেক বড় হয়, বুঝছেন? আচ্ছা, পেয়ে গেছি একটা সুন্দর একটা জব রিকোয়ারমেন্ট। দেখেন এই যে বুককিপার হায়ারিং অ্যাসাপ ক্লিন আপ এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। যখনই দেখবেন যে হচ্ছে মানে জব রিকোয়ারমেন্টের মধ্যে মানে এখনই কাজ শুরু করতে হবে, অ্যাসাপ এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট ইউজ করছে, ওই ধরনের জবে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার চান্স অনেক বেশি, যদি আপনি পারফেক্টলি জব অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই যে এই জিনিসগুলো দেখে কাজ করতে হবে, হায়ারিং রেটটা কত, সে যত এমার্জেন্সি বলুক। যে আমাদের নর্মালি বাংলাদেশে কি হয় যে হচ্ছে ইমার্জেন্সি জব পোস্ট 2 দিনের মধ্যে জয়েন করতে হবে, অথচ 2 মাস পরেও কল পাওয়া যায় না, হয় না এরকম? এরকমও অনেক থাকে, বাট মানে এটার রেটটা খুব কম। আমার ফার্স্ট জবটাই আমার এই ধরনের জবে অ্যাপ্লাই করে আমি পাইছিলাম আপওয়ার্ক, যে হচ্ছে রাইট নাও তোমাকে কাজটা শুরু করতে হবে, মানে যখনই আমি তোমাকে কাজ দিব তখনই শুরু করতে হবে, এরকম কেউ থাকলে আমাকে নক করো। ও রিকোয়ারমেন্টই ছিল এরকম। ঠিক আছে? সো এই জন্য বলতেছি যে এই ধরনের জবে ফার্স্ট কাজ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো অনেক সময় করে কি, এই সামারির মধ্যে ওরা মাঝখানে একটা ইরিলেভেন্ট কথাবার্তা ঢুকায় দেয়। ইরিলেভেন্ট কথাবার্তা মানে হচ্ছে এখানে একটা কোশ্চেন দিয়ে দেয় যে মানে তোমার প্রিয় প্রাণীর নাম কি, তোমার পোষা বিড়ালের নাম কি, এরকম একটা কিছু দিয়ে দেয়, বা তোমার প্রিয় কালার কি। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু মনে হচ্ছিল যে ইন্টারাপ্ট হয়েছে। তো তোমার পোষা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি আপু, শোনা জি যাচ্ছে। ম্যাম, শোনা যাচ্ছে। মাঝে মাঝে হচ্ছে মনে হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে। ভয়েসটা আগের থেকে একটু উইক হয়ে গেছে। এই যে দেখছেন, ওরা লাস্ট লাইনে আবার লেখে যে মাঝখানে একটা তোমার পার্সোনাল কোশ্চেন বা ইরিলেভেন্ট কথাবার্তা রিলেটেড একটা কিছু লেখা আছে, ওই কোশ্চেনটা যদি আনসার
অ্যান্সার তুমি না দাও তোমার জব প্রপোজালে, তাহলে তোমার জব হচ্ছে তোমার এলিজিবল হবে না। এইটা কিন্তু এই জন্য আপনার এই ফার্স্ট লাইন থেকে শুরু করে লাস্ট লাইন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে পড়তে হবে, এবং জব পড়তে পড়তে আপনার একটা স্কিল তৈরি করতে হবে যে আপনি উইদিন 20 or 25 সেকেন্ডের মধ্যে আপনার পুরো জবটা পড়া শিখতে হবে। আর 2 লাইন হলে তো সমস্যা নাই, কিন্তু যখন বড় জব পোস্ট হবে তখন আপনার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে জব পোস্ট পড়া শেষ করতে হবে, এবং ওর রিকোয়ারমেন্ট বুঝে ফেলতে হবে, ওর প্রবলেম বুঝে ফেলতে হবে। ওই প্রবলেম নিয়ে আপনাকে জব প্রপোজাল না, একটা প্রবলেম সলিউশন লেটার লিখতে হবে, ঠিক আছে? তো এটাই আর কি। তো আসেন আমরা এখন এটা একটু সাবমিট করি। তো আমাদের জব প্রপোজালটা আমরা দেখবো সে কি চাইছে। জব কাভার লেটারটা আগে একটু আসলে আমার লিখছিল হচ্ছে, দেখেন এই যে আই নিড সামওয়ান উইকলি 2 থেকে 4 ঘন্টা আপু লাগবে। আপনার ভয়েস আসতেছে না, মানে অনেক পিছন থেকে আসতেছে। আচ্ছা, ওই যে মাঝখানে ইন্টারাপ্ট হচ্ছে, মানে কি কারণে ইন্টারাপ্ট হচ্ছে এটা এরকম কখনোই হয় নাই। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি জি ক্লিয়ার। সো এখানে আসেন। তো দেখেন আই ক্যান হেল্প ইউ, এটা আসলে খুবই সস্তা কথাবার্তা হয়ে গেছে। দেখেন আমরা একটু চিন্তা করে লিখবো, আই নিড সামওয়ান, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি, আমি আগে ফার্স্ট লাইনে হাই লিখে নিই। আচ্ছা, এটা ছিলই, আমি একটু ইয়া করে নেই। কারণ ফার্স্ট 3 থেকে 4টা ওয়ার্ড দিয়েই তাকে আমার প্রপোজালটা ওপেন করাইতে হবে, ঠিক আছে? দেখেন এখন পড়তে একটু ভালো লাগতেছে না? আগের চেয়ে বেটার লাগতেছে না? হ্যাঁ আপু ঠিক আছে। জি ভেরি ফিউ আওয়ার্স অনলি। এখানে যে স্পেসিফিক আওয়ার বলছে ওর টোনেই লিখবো আমি ইচ উইক। আই এম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি লিখবো না। I have been working with Zero for several years দিব না, ইন জেনারেল কথাবার্তা আমি দিব, 7 years দিব। Keeping books clean, reconciled and always up to date. I am proactive, organized and communicate clearly, so you will never have to chase for updates. আচ্ছা, just tell me what needs going and I will make sure it's done accurately and on time. কথাটা ভালো লাগছে। Would you like me to start by reviewing your current Zero setup? Okay, এইটাও দিতে পারি আমি। এটাও দিতে পারি। We can chat here or join a quick call for better understanding. Better understanding কি দিব বলেন? Can chat here or join a quick call for better understanding to your, sorry, না, better understanding, না, we can chat here or join a quick call for more details, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবো সে সার্চ
সার্টিফাইড চাইছে নাকি স্পেশালিস্ট চাইছে? প্রফিসিয়েন্ট ইন জিরো, স্কিল কি চাইছে, ডেটা এন্ট্রি, ওকে। আচ্ছা তাহলে এখানে স্পেশালিস্ট বা এক্সপার্টাইজ দিলে কোনো সমস্যা নেই। জিরো অ্যান্ড কিউবি সার্টিফাইড, সার্টিফাইড বুককিপার চাইছে না, এই যে বুককিপিং, তাহলে আমি বুককিপার দিব। ঠিক আছে, আপনারা বলেন আপনি যদি ক্লায়েন্ট হইতেন এই জবটার জন্য, এরকম করে লিখলে আপনি ওপেন করতেন কি করতেন না? আপনাকে নিজে কোশ্চেন করেন, নিজে আনসার দেন সবাই, যারা জয়েন করছেন সবাই বলেন। জি আপু করতাম। এমনি জি এমনি আপু। এমনি এমনি বললে হবে না, জব পোস্ট পড়েন, প্রপোজাল পড়েন, মানে এইটা ভিউ হওয়ার চান্স আছে কি নাই? আছে আপু, আচ্ছা এখন কারণ আসেন এখানে এই যে ক্লিন, মানে কোশ্চেনগুলো। এখানে ক্লিন ইনফরমেশন আছে, শর্টলি ক্লিন ইনফরমেশন আছে। আচ্ছা এখন দেখেন এই কোশ্চেনগুলোর আনসার দিতে হবে। এই কোশ্চেনগুলোর আনসারে আমি আসলে বেশি টাইম নিব না, এই কোশ্চেনগুলোর আমার এটা কোশ্চেনগুলোতে বেশি টাইম নিব না। তা আমি এখন চ্যাট জিপিটি দিব যে ক্লায়েন্ট আরও কিছু এফএকিউ অ্যাড করেছে, আমি তোমাকে 1 by 1 দিচ্ছি, তুমি আনসারগুলা হিউম্যান টাইপ দিয়ে লিখে দাও। কিউ ওয়ান কোশ্চেন ওয়ান, হ্যাঁ, তারপরে এখন দিব হচ্ছে কোশ্চেন টু। সবগুলো একসাথে কপি করে একসাথেই আপলোড করবে। হ্যাঁ, একটু যারাদের নয়েজ হচ্ছে তারা প্লিজ একটু আনমিউট করে রাখেন, তাছাড়া বাকিদের আবার প্রবলেম হবে। কিউ টু, দুইটা কপি করছি, তিনটা। আচ্ছা আমি 3 দিয়ে দিই, কিউ না দিলেও সে বুঝে নিবে। হ্যাঁ, এটা দেখে কেউ ভয় পায় না যে ম্যাক্রোস এটা খুব একটা কঠিন জিনিস না, ইউটিউবে সার্চ দিন পিভট টেবল ম্যাক্রোস, এটা খুব কঠিন জিনিস না। আমি শুরু থেকে ম্যাক্রোস দেখে খুব ভয় পেয়েছিলাম, জানতাম না শুরু থেকে। হ্যাঁ, তো দিলাম। সো আমি আনসারগুলো দেখবো যে ও অতিরিক্ত কিছু লিখছে কিনা। আমার মনে হইতেছে অতিরিক্ত লিখতেছে, আমি বলবো যে একটু শর্টলি আনসার দাও। ক্লায়েন্টের এত সময় নেই। এখন সে শর্ট করে দিছে, ভালো দিছে না বলেন আগের চেয়ে? জি আপু। কিছুদিন 1-2 দিন আগেই দেখছি যে চ্যাট জিপিটির সাথে রেগে কথা বললে চ্যাট জিপিটি ভালো অ্যান্সার দেয়। তারপরেও আনসারগুলো আমি পড়ব, যদি এখানে মানে ওরকম কিছু থেকে না যায় যেটা দেখে মনে হবে যে এটা মানে ও লেখে, আমি লেখি নাই, চ্যাট জিপিটি দিয়ে করছি। ঠিক আছে, যে আমি কিন্তু একবার করে পড়তেছি। হ্যাঁ, আপনাদের সুযোগ হলে আপনারা একটু পড়েন, একবার করে পড়তেছি কিন্তু আমি। এত ডিটেইলে তো আসলে বলা সম্ভব না, মানে আমি যা বুঝাইতেছি এটা তো বুঝতেছেন তাই না? না বুঝে থাকলেও বললেন, তাহলে আরও ডিটেল দেখান লাগবে। দেখেন এইখানে এমন কোনো কথাবার্তা থাকা যাবে না যেটা দিয়ে সে বুঝতে পারবে যে এটা কোনো ফরম্যাট থেকে না।
মানে অনেক সময় থাকে না, এই যে এখানে একটা জিনিস ছিল, দাঁড়ান আমি দেখাই, এই যে হাই ক্লায়েন্টস নেম, এইটা যদি থাকে এই জব কখনো দেখবে, দেখার চান্সেস আছে বলেন? হাই ক্লায়েন্টস নেম এটা যদি থেকে যায়, এটা কিন্তু খুব সো আসেন এখন হচ্ছে অ্যাটাচ ফাইল, আপনি অ্যাটাচ ফাইলে কি দিবেন, সে আপনার চাইছে বুককিপিং নিড কোফিসিয়েন্ট 0, কি কি কাজ করাবে, সে করাবে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস পেয়েবল, বুককিপিং। ওকে, আমি ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস পেয়েবল, বুককিপিং রিলেটেড কিছু জিনিস আমি তাকে অ্যাটাচমেন্ট দিব, তার আগে আমি আমার একটা সিভি দিব। সো অ্যাটাচমেন্ট এটা সবসময় আপনাদের ডেস্কটপে রেডি রাখবেন, হ্যাঁ। সিভিটা দিয়ে দিব। দেখেন আপলোড বলতেছে সে হচ্ছে, তুমি যদি পলিসি ভায়োলেট করো তাহলে ওটা কিন্তু আমাদের স্ক্যান হয়, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি যেহেতু 0 রিলেটেড দিতেছি তাহলে এই যে ব্যাংক রিকনসিলিয়েশনটা দিয়ে দিব, আমার সার্টিফিকেট অ্যাচিভটা দিয়ে দিব, আর ব্যালেন্স শিট যেহেতু চাইছে আমার কুইক বুকসের মধ্যে কিছু ব্যালেন্স শিটের ফরম্যাট আছে, এটা আমি দিয়ে দিব, হ্যাঁ। বেস এনাফ। এখন আসেন, যারা নতুন তাদের এটা সুযোগ থাকবে না অ্যাড অ্যান আপওয়ার্ক জব, কারণ আপনাদের জব নাই। যদি জব থাকে তাহলে হচ্ছে যেটা সবচেয়ে ভালো রিভিউ আছে ওইটা হচ্ছে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আমার এটা 5 রেটিংস আছে, এটাতে 5 রেটিংস আছে, এগুলো আমি হাইলাইট করে দিব, ঠিক আছে। এই যে হাইলাইট করলাম একটা। তারপর সার্টিফিকেটে আপনাদের তো এই যে 2টা সার্টিফিকেট তো সবারই থাকবে, তো আপনারা 0টাকে হাইলাইট করবেন। পোর্টফোলিওতে 0 রিলেটেড যে ওয়ার্কগুলো থাকবে, ব্যাংক রিকনসিলিয়েশনের যে ওয়ার্কগুলো, এগুলো হাইলাইট করে সর্বোচ্চ 4টা আপনি হাইলাইট করতে পারবেন। হাইলাইট দিলাম, দেওয়ার পরে নিচের দিকে আসবে, দেখেন 50 কানেক্টস দিয়ে, মানে এই জবে অ্যাপ্লাই করতে লাগবে 20 কানেক্ট, সে আরও 50টা কানেক্ট এক্সট্রা খরচ করে সেই জবে অ্যাপ্লাই করছে। বুঝতে পারতেছেন প্রতিযোগিতা কম লেভেলে। আমি ভাই এত রিস্ক নিতে যাব না, কারণ আমি 50 কানেক্ট দিয়ে আরও, ঠিক আছে। 13 মিনিটের মধ্যে আমাদের কলটা কেটে যাবে, আমরা 13 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব। যদি না পারি আমরা একটা অ্যানাদার লিঙ্ক দিয়ে রাখবো এখানে, যদি না পারি আমরা এই লিঙ্কটা সবাই যার যার ইয়েতে কপি করে রাখেন, বক্স থেকে নিয়ে কপি করে রাখেন। পার্সোনালি কাউকে সেন্ড করে রাখবেন, নাহলে পাবেন না, মিটিং কেটে গেলে আর এই লিঙ্কটা পাবেন না, ঠিক আছে। আসেন, সো আমি বিটটা করব না, হ্যাঁ। বিট মানে হচ্ছে আপনি এখন যদি 51 কানেক্ট দিয়ে বিট করেন তাহলে আপনার পজিশনটা ফার্স্টে দেখাবে, আর যদি 14 কানেক্ট দিয়ে করেন, 16 কানেক্ট দিয়ে করেন তাহলে এটা 16 না, হ্যাঁ 16 দিয়ে থার্ডে দেখাবে, 15 উপরে দিলে আপনার থার্ডে দেখাবে। সেখানে আমি এটা দিব না, সেট বিট এটা দিব না, আমি 20 কানেক্ট দিয়ে সেন্ড হবে, এটা এখন দিয়ে দিলে আমার জবে অ্যাপ্লাই করা শেষ। এখন বলেন একটা জবে অ্যাপ্লাই করার জন্য এই প্রসিডিউরসগুলো আমরা ফলো করব। তার আগে তো হচ্ছে ক্লায়েন্টকে চিনব যে কোন ক্লায়েন্টে, আচ্ছা দেখেন, ইউ ডু নট মাস্ট all the clients preferred qualification investing subject to but the client will see the proposal doesn't touch it. এটা হচ্ছে $10,000 আর্নিংস থাকা লাগবে, হ্যাঁ। আদারওয়াইজ ক্লায়েন্ট, এই যে এখানে একটা ছিল, এই যে এখানে একটা ছিল, প্রাইভেটলি দিচ্ছে, এই জন্য আমার এখানে দেখায় তো একটা ক্লায়েন্ট দেখবে না, এগুলো অবশ্যই আপনাকে এই ওয়ার্নিংগুলো দেখতে হবে যে আপনি প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে কিনা। এই ওয়ার্নিংগুলো দেখলে আপনি ওই জবে অ্যাপ্লাই করবেন না, যেখানে দেখবেন যে আপনার ফুল ম্যাচ হয় না ওখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, শুধু শুধু কাট। বাট এটার মাধ্যমে আমরা দেখলাম যে একটা জবের কোন দিকগুলো খেয়াল রেখে আমরা অ্যাপ্লাইটা করতে পারি, প্রপোজালটা কীভাবে লিখলে আমরা অ্যাপ্লাইটা সুন্দর হবে। এখন আসেন কথার কথা, ধরেন আপনি এভাবে ট্রাই করলেন, ধরেন 10-15টা জবে অ্যাপ্লাই করে ফেললেন, এভাবে আপনার কাজ হচ্ছে, তখন আপনি
আর একটু ডিফারেন্ট যেভাবে লাস্ট 10 দিন করছেন তার থেকে একটু ডিফারেন্ট। আপনার কোনো সিনিয়র থাকলে যে অলরেডি আপনাকে কাজ করে তার সাথে একটু বসেন, তাকে আপনার হচ্ছে এই জব অ্যাপ্লিকেশনের প্রপোজাল লেটারগুলো দেখানোর পরে সে যে পরামর্শ দিবে, হ্যাঁ অবশ্যই তাকে অনেস্ট, মানে আপনার ভালো চাই এরকম কাউকে দেখাবেন, তাহলে তো আবার সমস্যা। এরকম একটা সাজেশন দিলে তো আসলে কাজে লাগবে না, তাই না? সো এটা হচ্ছে সাজেশন। আর ক্লায়েন্ট কমিউনিকেশন যেটা বলছিলাম, যে ধরেন আপনার এই ক্লায়েন্ট ভিউ করলো, সে আপনাকে কি কি কোশ্চেন করতে পারে। প্রথমে সে আপনাকে জুমে দেখতে পারে, বা ফার্স্ট কোশ্চেনটাই করতে পারে, আর ই কনফিডেন্ট ফর দিস জব। আপনি বলেন ইয়েস আই এম কনফিডেন্ট, এবং সেই কথাবার্তাগুলা ওই যে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন যে ভাই আমার তো ক্লায়েন্ট এটা বলছে, আমি এখন কত কনফিডেন্টলি কিভাবে অ্যান্সার দিলে ভালো হয়। অবশ্যই চ্যাট জিপিটি দিবে অনেক বড়, আপনি ওরে বলবেন যে না তুমি খুবই শর্ট করে একদম মানে শর্ট টোনে ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য দাও। ও দেখবেন আপনারা সাজেস্ট করতেছে, তো ও যে সাজেশনটা দিবে আপনি কিছু কম বেশি করে ওইটা দিবেন, যেটা দেখবেন যে হ্যাঁ আমি এই কথাটা বলে আমি কনফিডেন্ট। অবশ্যই ক্লায়েন্ট এটা পড়েও ক্লায়েন্ট আমার কথাটা টেক্সটটা দেখে ক্লায়েন্টও আমার প্রতি কনফিডেন্ট হবে যে না সে কাজটা পারবে। তারপর আপনি কাজটা কোনো কারণে আলহামদুলিল্লাহ পাইলেন। পাওয়ার পরে এটা হইতে পারে দুই ধরনের কাজ, যে আপনাকে ওয়ান টাইম প্রজেক্ট দিছে, অথবা সে আপনাকে দিয়ে লং টার্ম কাজ করাইতে পারে। ওয়ান টাইম প্রজেক্ট হলে ভাই কোনো কিছু নাই, প্রজেক্ট শেষ হলে আপনি সুন্দর করে তার সাথে কমিউনিকেশন রাখবেন, যে যাতে আপনি একটা 5 স্টার রেটিং নিতে পারেন। এখন এটা কিভাবে নেবেন বা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলে এটা ভালো হয়। তো এরপরে কি আসতে পারে, কাজটা পাওয়ার পর আপনার সাথে ক্লায়েন্ট জুমে আসতে পারে কাজটা বুঝায় দেওয়ার জন্য। ভাই আপনি তো জেরো কুইক বুকস অ্যাডভাইজার, আপনি কোথাও না কোথাও থেকে বুককিপিং শিখছেন, আপনারে যা দেখাবে সেটা আপনার বোঝা উচিত। বোঝা উচিত কি না? অবশ্যই বোঝা উচিত। এখন আপনি ইংলিশ কমিউনিকেশনে কম, এই জন্য ক্লায়েন্টের মিটিংয়ে বলবেন কম, শুনবেন বেশি। ক্লায়েন্ট যা বলবে মিটিংটা রেকর্ড করে শুনবেন বেশি, বলবেন কম। ঠিক আছে? ধরেন ক্লায়েন্ট 3টা সেন্টেন্স বলতেছে, ওর সাথে যতটুকু আনসার না দিলেই না, ক্লায়েন্টকে কখনোই স্টপ করবেন না যে ক্লায়েন্ট তুমি থাকো আমি কথা বলি, তো এটা করা যাবে না। ক্লায়েন্ট বলবে যখন আপনাকে কোনো কোশ্চেন আস্ক করবে তখন আপনি সেটার আনসার দিবেন। ঠিক আছে? জি। মিটিংয়ের ব্যাপারটা কি বুঝাইতে পারছি? যে ক্লায়েন্টের সাথে মিটিংয়ের সময় কি টিপস ফলো করবেন? বলবেন কম, শুনবেন বেশি। ঠিক আছে? কোনো কারণে একটা ওভারলুপ আপনার হয়ে যাইতে পারে, আপনি কিন্তু মিটিংটা রেকর্ড করছেন, সিনিয়র বাইরে দেখাবেন যে ভাই ক্লায়েন্ট এখানে কী বলছে বুঝায় দেন। আপনার মেন্টর আছে না, মেন্টরও দেখাবেন, সে তো আপনারা হেল্প করতে বাধ্য। অথবা সব শেষ ভরসা হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপ, ওইখানে ভাই টেক্সট করেন, ওইখানে কেউ না কেউ হেল্প করবে। যদি কেউ না করে সর্বশেষ আমি আসি, যদি আমার সময় থাকে অবশ্যই ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ঠিক আছে? কারণ হাতে সময় সুযোগও থাকতে হবে, তাই না? সবসময় তো আসলে সব কিছু সম্ভব হয় না। এখন আসেন যদি লং টার্ম প্রজেক্ট হয়, ভাই লং টার্ম প্রজেক্ট দেখেন, আমি আজকে একজন একজনের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, জাস্ট দেখাই। আজকে কেন জানি মনে হইলো ওর কাছে একটু ফিডব্যাক চাই। আপনাদের প্রপোজাল সাবমিশন নিয়ে কোনো কথাবার্তা আছে, কোনো কোশ্চেন আছে? থাকলে করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপু, আচ্ছা শোনা যাবে। আচ্ছা দেখেন, যাদের নয়েজ হচ্ছে তারা একটু মিউট রাখে। হ্যাঁ, দেখেন আমি ওরে হচ্ছে কি বলছি, যে হচ্ছে রিকোয়েস্ট করছি ফিডব্যাকের জন্য, এটা রানিং প্রজেক্টে করা যায়, আপওয়ার্কে সিস্টেম আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ মি ইউর ফিডব্যাক অন দ্য লাস্ট প্রজেক্ট, বলতে লাস্ট যে কাজটা ওরা সাবমিট করছি ওইটা, বাট ওর কন্ট্রাক্ট এখন এন্ড হয় নাই, কন্ট্রাক্টটা চলতেছে, ও আবার কাজ আসলে, মানে কাজ যখন থাকবে তখন ও আমাকে দিবে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ মি ইউর ফিডব্যাক অন দ্য লাস্ট প্রজেক্ট, আই সেন্ড দ্য রিকোয়েস্ট। সে দিছে, দেখেন
কত সুন্দর একটা দিছে। তো এটা কি আমার জন্য একটা রিসোর্স না? বলেন, এটা তো আমার প্রোফাইলে শো করতেছে, শো করতেছে না? জি আপু। মানি হুম। প্রজেক্টেও এটা শো করতেছে। সো যে ব্যাংক রিকনসিলিয়েশন এরর ফিক্সিং নিয়ে কাজ করবে সে যদি আমার প্রোফাইলে আসে, সেটা দেখলে কি সে আমাকে কাজ দেওয়ার জন্য পজিটিভ হবে না? বা আমি এটা তাকে দেখাইতে পারবো যে হচ্ছে তুমি দেখো আমি লাস্ট প্রজেক্টে এটা করছি, আমি তোমাকে কাজ দিতে পারবো। সো এটাই ছিল আমার এন্ড থেকে। সো ক্লায়েন্টের সাথে আর্গুমেন্টে কখনোই যাওয়া যাবে না। ক্লায়েন্ট অলওয়েজ রাইট, হ্যাঁ ক্লায়েন্ট রাইট, বাট ক্লায়েন্টকে মানে একেবারে রাজা মনে করা যাবে না যে ক্লায়েন্ট সব বোঝে। ক্লায়েন্টকে পোলাইটলি বুঝাইতে হবে, পোলাইটলি বুঝাইতে হবে। কীভাবে? আমার একটা ক্লায়েন্ট হচ্ছে ঐকিক নিয়ম বুঝতো না। কী বুঝতো না? সে হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, ঠিক আছে? তাইলে আপনার যদি 90 মিনিট হয় সেটা কত আওয়ার হবে, এটা সে বুঝতো না। সে 90 মিনিটে কি ধরেন 90 মিনিট ধরেন 60 মিনিট তো আচ্ছা ভালো কথা, হ্যাঁ 90 মিনিট তাহলে কয় ঘন্টা হবে বলেন তো? 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, 90 মিনিটে কয় ঘন্টা হবে? 1 ঘন্টা 30 মিনিট। 1.5 1 ঘন্টা। ঘন্টা 30 মিনিট না, এভাবে বললে হবে না। কত আওয়ার? ও 1.5, 1.3, 1.7 এভাবে বলে। 1.5 1.5। 1.5 তাহলে কি এটা কি 1.3 হবে? 1 ঘন্টা 30 মিনিট এরকম হবে? এরকম কিন্তু হবে না। না। ও এটা বুঝতো না। কতক্ষণ ধরে কাজ করে দিছি, আমার উপর মেকে মেকে ফায়ার, তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি ফায়ার করবো, আজকেই তুমি কন্ট্যাক্ট চেঞ্জ করো, তোমার প্রিভিলেজ টেক্সাস নিয়ে শেষ। আমি তো ভাই পুরাই ভেবেচাকা। আমি বললাম যে কি হইলো এটা, ক্লায়েন্ট নিজে বুঝতেছে না, সব দোষ আমারে দিয়ে চলে গেল। আচ্ছা, তো আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম যে দেখো ও রাগমাগ কইরা চলে গেছে। আমি বললাম আমিও কনফিডেন্ট ছিলাম যে যেহেতু 1-1.5 বছর কাজ করছি ওর সাথে, ও যাবে না। পরে 4 দিন পরে আমার মেসেজ করছে, মেসেজ করার পর বলতেছে নিগার তুমি আসলে এটা বুঝো নাই। আমি বললাম যে আমি একটা ভিডিও বানাইলাম, ভিডিও বানানোর পরে ওর ভিডিওর মধ্যে জাস্ট ঐকিক নিয়মটা দিছি। ভাই ক্লায়েন্ট এটা এটা ছিল, এটা এটাই হবে, তুমি আসলে দেখো মোটামুটি মানে এই জায়গাটা তোমার একটু মানে বুঝতে মনে হয় একটু প্রবলেম হবে, মানে বুঝতেছো না, এটা তো ডিরেক্টলি বলাই যাবে না, ঠিক আছে? এটা ডিরেক্টলি বলা যাবে না, মানে তোমার মনে হয় এই জায়গাটা ধরতে একটু প্রবলেম হচ্ছে, এরকম এরকম ভাবে লিখছি। পরে যখন ও ভিডিওটা দেখছে, ও বলতেছে অ্যাকচুয়ালি আই এম নট অ্যাকাউন্টেন্ট, ইউ আর অ্যাকাউন্টেন্ট, তোমার বোঝা উচিত সব কিছু। এটা মানে আমি যে বুঝাইছি সব দোষ আমার, বুঝানোর পরেও সব দোষ আমার। তারপরে বলতেছে আচ্ছা না না ঠিক আছে সমস্যা নাই, আমি তো আসলে সব কিছু খেয়াল করি না, তোমার সব কিছু খেয়াল করা উচিত, ইউ আর মাই অ্যাকাউন্টেন্ট এসব। হ্যাঁ, তারপরে প্রিভিলেজ অ্যাক্সেস আবার দিল, তারপরে ওরা আবার 2 বছর কাজ করতেছে, প্রায় 3 বছর প্লাস ওর সাথে কাজ করতেছি, এই অবস্থা। তো ক্লায়েন্টের সাথে আর্গুমেন্টে যাওয়া যাবে না। ক্লায়েন্ট কিছু একটা, যে লাস্ট 3 দিন আগে আমি একটা মিটিংয়ে ঢুকছি, ক্যানাডিয়ান ট্যাক্সের ক্লায়েন্ট, তাপ করে বলতেছে যে হচ্ছে না তোমাকে দিব না, তুমি এর আগে করো নাই, এই না সেই না, তোমার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ দেখাও। আমি বললাম যে দিস ইজ কনফিডেন্সিয়াল, মানে তুমি আমাকে এক্সেস দিতেছো, তোমার পিসিতে কাজ করতে বলতেছো, তুমি আমাকে ডকুমেন্ট দিতেছো না, আমি তাহলে আরেকজনের কাজ তোমাকে কিভাবে দেখাবো? এটা অবশ্যই পলাইটলি বলছি। তো সে তখন বলতেছে না আমি তোমাকে দিয়ে কাজ করাবো না। সে যখন বলছে কাজ করাবো না, আমি আর একটা সেন্টেন্সও বাড়াই নাই, ওকে। সে কন্ট্রাক্ট এন্ড করে রিফান্ড চাইছে, রিফান্ড দিয়ে দিছে। তাতে আমার লসটা কী হয়েছে? 100% জব সাকসেস করছিল, 93%-এ নামছে। আমি আজকে ভাবলাম যে তার সাথে তো আমি বেশ কিছুদিন ধরে কাজ করি, তার কাছ থেকে একটা ফিডব্যাক নেই, এটা হয়তো আর 1 মাস 2 মাস পরে আমার জব সাকসেস কোটা আর একটা ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট অনবোর্ড করলে এটা আমার কাম অফ হয়ে যাবে। সো এই যে আর্গুমেন্টে যাবে তার সাথে আর্গুমেন্টে ভাই যাওয়ার দরকার নেই, আপনার ক্ষতি হবে। এটা হচ্ছে আমার এন্ড থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যতদিন ধরে কাজ করছি এটার উপরে বেস করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, 10টা বেজে গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা মিটিংটা শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই জয়েন করছিলেন, আমিও বলার চেষ্টা করেছি আমার এন্ড থেকে। এই তো, আর কি বলবো বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আপু। ঠিক আছে। জি আপু।